আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যুক্তিবিদ্যার প্রথম পত্রের এমসিকিউ গুলো একটু দেখবো। অনেকে এখানে আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অনেক ব্যাচের স্টুডেন্টই ক্লাস করে, সেই হিসেবে আমরা চেষ্টা করবো আজকে ফার্স্ট পেপারে এমসিকিউ গুলো কেমন আসে এবং একটু সলভ করবো। ঠিক আছে, এমসিকিউ গুলো কেমন এবং অনেকেই এমসিকিউ ধরতে পারে না কোন টপিক থেকে আসে। আমরা টপিক রিলেটেড আলোচনা করব, মানে কোন টপিক থেকে আসতেছে, দেন আমরা ওই রিলেটেড এমসিকিউ যেগুলো আছে ওইগুলো সলভ করবো। আজকে আমরা চেষ্টা করবো আমি কমপক্ষে 2 থেকে 3টা অধ্যায়ের এমসিকিউ সলভ করার। যদি তোমাদের রেসপন্স খুব দ্রুত থাকে তাহলে আমরা অধ্যায়গুলো শেষ করে ফেলবো। ঠিক আছে, মানে অধ্যায়ের এমসিকিউ গুলা এই গতানুগতিক সেম টাইপের এমসিকিউ প্রতিবার আসবে। মনে করো তোমার মানে জাস্ট যে আমাদের কোশ্চেন আছে এই কোশ্চেন জাস্ট প্যাটার্ন ভিন্ন হবে আর বাকি সব একই টাইপের, মানে উত্তর যে তা আসছে না ওইরকম সেমটাই আসবে, বাট আমাদের চেঞ্জ হয়ে যাবে, কি আমাদের অপশন টন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দ্রুত জয়েন করে ফেলি, বন্ধুদেরকে মেনশন করে দেই এবং ক্লাসটা শেয়ার করে দেবো ফ্রেন্ডদের মধ্যে, তাহলে সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারবো। আমাদের সাথে নওশিন জয়েন করছে, সামিয়া জয়েন করছে। ওকে, রোশনি বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা যেটা বললাম যে প্রথম পত্রের আজকে আমরা এমসিকিউ গুলো চেষ্টা করবো সলভ করার, এমসিকিউ গুলা, তাহলে আমাদের প্রথম পত্রের এটা কভার হবে। আমি চাইছিলাম সেকেন্ড পেপারটা করতে, বাট দেখলাম আমরা তোমাদের ফ্রি ক্লাসে ফার্স্ট আমরা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় ক্লাস নিয়ে ফেলছি। তো এই 3টা মৌলিক অধ্যায়গুলো যেগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে আমাদের বোর্ড পরীক্ষায়, প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড পেপারের প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, এই 3টা অধ্যায় থেকে দেখবা 7 থেকে 8টা কোশ্চেন তুমি পরীক্ষা পাবা। 11টা কোশ্চেনের মধ্যে এখান থেকে 7 থেকে 8টা কোশ্চেন আসে। বাকি যে তোমার মানে প্রকল্প ব্যাখ্যা, এই দুটো অধ্যায় থেকে খুব কমই কোশ্চেন আসে। সুতরাং আমরা একটু চেষ্টা করব এই প্রথম 3টা অধ্যায় শেষ করার, এবং তারপরে আজকে আমরা কি করতেছি, আমরা ফার্স্ট পেপারে এমসিকিউ গুলো শেষ করব। তাহলে তোমাদের ফ্রি ক্লাসে যুক্তিবিদ্যা মেবি সুপার 60 যে আমাদের ক্লাসটা ছিল এইচএসসি 25 ব্যাচের, সেটা আজকে মেবি আমার লাস্ট ক্লাস। এরপরে যুক্তিবিদ্যার ক্লাসটা হবে না। তো চ্যাপ্টার, অনেকে বলছে সামিয়া চ্যাপ্টার কত, এটা চ্যাপ্টার না, এটা আসলে ফার্স্ট পেপারের এমসিকিউ। ঠিক আছে, প্রথম পত্রের এমসিকিউ। আমাদের সাথে অনেকে জয়েন করছে, আখি জয়েন করছে, মোহাম্মদ ওয়াহিদ জয়েন করছে, ফারুক জয়েন করছে, ওকে, অন্তর জয়েন করছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। দেখো আমি যেটা বলছিলাম যে বলছো কত চ্যাপ্টার, এটা আসলে যুক্তিবিদ্যা প্রথম পত্রের আমরা চেষ্টা করব যে কতটা, সবচেয়ে 3 অধ্যায়টা আগে শেষ করব। 3 অধ্যায়ের এমসিকিউ গুলো আমরা পারি কিনা ট্রাই করবো সবাই মিলে। তারপর আমরা 4 অধ্যায় শেষ করবো, এরপর 5, এরপর 6। আমরা যতটুকু পারি আজকের ক্লাসে ততটা অধ্যায় শেষ করব। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে তোমরা কতটুকু রেসপন্স করতে পারতেছো, কোনটা অ্যান্সার হবে, করতে পারছো কিনা। ঠিক আছে, আই গেস আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। নুসরাত জয়েন করছে, আমাদের সাথে অনেকেই জয়েন করছে। আমরা শুরু করতে পারি এখন। একটু খেয়াল করি, আমরা তোমাদের এখান থেকে আমার 4 নাম্বার কোশ্চেন থেকে 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো। আমি প্রত্যেকটার ব্যাখ্যা করে দিব, এবং যে কথাটা প্রথমে ক্লাস শুরুতে বললাম যে এই টপিকের এই ধরনের কোশ্চেনই প্রতিবার আসবে। তোমার পরীক্ষায় থাকতে পারে যে তা চাইবে কোনটা পদযোগ্য শব্দ, বা কোনটা সহপদযোগ্য শব্দ, বা কোনটা পদ নিরপেক্ষ শব্দ, বা কোনটা পদ অযোগ্য শব্দ। আমি আবার রিপিট করি যে আমাদের কোশ্চেন আসে শব্দ থেকে, যদি পদের ভিত্তিতে শব্দ 3 প্রকার, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, আর একটা সহপদযোগ্য শব্দ, আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। তো সেই হিসেবে আমাদের মনে করো এখানে জাস্ট চাইছে পদযোগ্য শব্দটা। আমরা যদি একটু খেয়াল করে আসি ক্লাসটা, আমি কোন জায়গা থেকে কোশ্চেন আসে দেখবা, আমার সৃজনশীল টাইপের কোশ্চেন বা সৃজনশীল যে আমাদের কোশ্চেন আসে, বা এমসিকিউ কোন টপিক থেকে আসে, প্রত্যেকটা টপিক আলোচনা করব। জাস্ট একটু খেয়াল করবো এখানে।
যে নিচের কোনটি পদযোগ্য শব্দ, মানে পদযোগ্যটা আছে, তো আমরা পদযোগ্যটা যদি ধরতে পারি তাহলে বাকি যে দুইটা আছে সহপদযোগ্য এবং পদ নিরপেক্ষ, এবং কোনটা কেন হচ্ছে না আমরা সেটাও কিন্তু ধরতে পারবো। তাহলে আমরা যদি বলি এই যে নিচের কোনটি পদযোগ্য শব্দ, খেয়াল করো যে আহ এটা কোন শব্দ, আমরা সেটাও খেয়াল করবো, এটা আসলে আমাদের পদ নিরপেক্ষ, এটা হচ্ছে পদ নিরপেক্ষ। আর বাকি যেটা বলছে আমাদের যে শালুক, এই যে শালুক, তারপরে বলছে বইটি, এই বইটি দেখো এই টি কিন্তু সহপদযোগ্য, তাহলে এই সাথে যুক্ত হয়ে দুটা মিলে হয়ে গেছে আমাদের কি, দুটা মিলে হয়ে গেছে আমাদের যে মানে পদযোগ্যের সাথে হয়ে গেছে আর কি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের সহপদযোগ্য। তাহলে পদযোগ্য পেলে আমরা সহপদযোগ্য। এখন এই যে শালুক দেখো আমরা জানি হচ্ছে পদযোগ্য কারে বলবে, পদযোগ্য তারাই বলবে যে হচ্ছে উদ্দেশ্য বিধেয় হতে পারে, যে সকল শব্দ উদ্দেশ্য বিধেয় হতে পারে সেগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। তাই আমাদের শালুক পদ হওয়ার যোগ্যতা রাখে, সে হচ্ছে কি, সে উদ্দেশ্য ও বিধেয় হতে পারে, উদ্দেশ্য বিধেয় হতে পারে। তার মানে আমার যে সকল শব্দ এই উদ্দেশ্য আর বিধেয় হতে পারবে তারা সবাই হচ্ছে আমাদের পদযোগ্য শব্দ, ঠিক আছে। তাহলে যদি এখন কোশ্চেন আসে নিচের কোনটি সহপদযোগ্য শব্দ, তাহলে এই যে টা, টি, খানা, খানি, গুলা, গুলিন এই সকল শব্দ যুক্ত হলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সহপদযোগ্য। আর বললাম পদ নিরপেক্ষ কোনগুলো হবে, যে আহ, মরি মরি, হাই হাই এরকম শব্দগুলো সবই হচ্ছে আমাদের পদ নিরপেক্ষ হবে। আর আমরা বললাম যে পদযোগ্য কোনগুলো হবে, যেগুলো আসলে পদ হওয়ার যোগ্যতা রাখে, উদ্দেশ্য বিধেয় হওয়ার যোগ্যতা রাখে, সেগুলাই পদযোগ্য শব্দ। হ্যাঁ, যারা অ্যান্সার করছে সবার অ্যান্সারটা ঠিক হয়েছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেন অ্যান্সারটা দেখবো যে শিক্ষক, পিতা, প্রজা এই শব্দগুলো কোন ধরনের পদ, এগুলো আসলে কোন ধরনের পদ। দেখো এই কোশ্চেন আমাদের কিন্তু আমাদের এমসিকিউ আসে তা না, আমাদের সিকিউ কোশ্চেন আসে, মানে এই টপিক থেকে আমাদের জাস্ট এমসিকিউ আসে তা না, সিকিউ আসে। যেমন এই যে পদযোগ্য, সহপদযোগ্য এবং পদ নিরপেক্ষ, এখান থেকে আমাদের সিকিউ কোশ্চেন আসে, এমসিকিউ তো আসলোই, এটা একটা বোর্ড কোশ্চেন। আর দ্বিতীয়ত যেটা দেখতেছি শিক্ষক, পিতা, প্রজা, এগুলো কিন্তু আমাদের এর থেকে এইরকম উদ্দীপক ওয়ালা আমাদের সৃজনশীল থাকে, সুতরাং এখান থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন হয়। তো আমাদের সামিয়া বলছে খ, আমাদের ওয়াহিদ বলছে সাপেক্ষ, ওকে, ইতু বলছে খ, ওকে ঠিক আছে। তাহলে দেখো এখানে আসলে সবাই বলছে খ, অ্যান্সারটা ঠিক আছে, এটা হবে একদম সাপেক্ষ পদ। দেখো সাপেক্ষ মানে আমরা বলছিলাম নির্ভরশীল থাকবে, নির্ভরশীল, নিজে নিজে সে কখনো হতে পারবে না, যে শব্দটা আমি হচ্ছে তার সংজ্ঞাটা নিজে নিজে হতে পারে না সে হচ্ছে নির্ভরশীল, সেগুলো হচ্ছে আমাদের কি হবে, সাপেক্ষ। দেখো প্রজা, প্রজার সংজ্ঞা দিতে গেলে কি আসবে, রাজার কথা আসবে, মানে যে একটি রাজার আওতাধীন যে আমাদের একটা সীমানায় যিনি রাজত্ব করেন সেটাই কি তার, তার হচ্ছে সেই প্রজারা তাদের প্রজাদের রাজত্ব করেন, তার মানে রাজার আওতাধীন, মানে রাজা কথাটা আসতেছে। পিতা আসলে দেখো পিতার সাথে পুত্র আসে, এটা তার মানে তোমার এটা সংজ্ঞায়িত করতে গেলে অবশ্যই তোমার পুত্র লাগতেছে। এবং শিক্ষক, শিক্ষকেরটাও কিন্তু ছাত্র বা শিক্ষার্থী লাগবে, ছাত্র বা এই যে শিক্ষার্থীটা লাগবে, মানে এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে না। যখন এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে, মানে নিজে নিজে যখন এরা কোনো অর্থ বহন করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল থাকে, তখন সেগুলো হচ্ছে সবই আমাদের সাপেক্ষ। এখন নিরপেক্ষ মানে হচ্ছে সে টোটালি সাপেক্ষর বিপরীত হচ্ছে নিরপেক্ষ, মানে যারা হচ্ছে সাপেক্ষর বিপরীত, মানে এক কথা সে নির্ভরশীল না, নিজে নিজেই তার অর্থ বহন করতে পারে, সেগুলো সবই হচ্ছে নিরপেক্ষ। আর নির্দিষ্ট তো আমরা জানি যাকে নির্দিষ্ট করে বোঝাবে, আর এখানে অনির্দিষ্ট মানে যে হচ্ছে অনির্দিষ্ট নয়, এটা তো আমরা খুব সহজে বুঝি। তারপরে দেখি যুক্তিবিদ্যার শব্দ আসলে কয় প্রকার, একটু আগে আমরা বললাম যুক্তিবিদ্যার শব্দ কয় প্রকার। ছয়ে তোমরা সবাই বলছো খ, হ্যাঁ ছয় আসলে খ হবে। যুক্তিবিদ্যা আসলে শব্দ তিন প্রকার, আমরা কি কি একটু আবার রিপিট করি, যে পদযোগ্য শব্দ, একটা হচ্ছে পদযোগ্য যেটা উপরে একটু আগে একটা কোশ্চেন দেখলাম, তারপর হচ্ছে সহপদযোগ্য, নেক্সট আমরা একটা টপিক দেখছি সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে পদ নিরপেক্ষ, পদ নিরপেক্ষ। তাহলে আমরা দেখলাম কি এখানে, সেটা হচ্ছে আমাদের পদ আসলে তিন প্রকার, মানে পদের ভিত্তিতে শব্দ তিন প্রকার, পদযোগ্য, সহপদযোগ্য এবং পদ নিরপেক্ষ। তাহলে আমাদের 6 দাগের অ্যান্সারটা পেয়ে গেলাম তিন প্রকার। আর যদি বলে একটি বাক্যে পদ থাকে কয়টি, এটা হচ্ছে একটি বাক্যে দুটি পদ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে একটি বাক্যে দুটি পদ থাকে না। বা আমরা এটাকে বলতে পারি যে গুণের ভিত্তিতে, যে গুণের ভিত্তিতে
বলতো গুণের ভিত্তিতে যুক্তিবাক্য কয় প্রকার? গুণের ভিত্তিতে যুক্তিবাক্য কয় প্রকার এবং কি কি? গুণের ভিত্তিতে যুক্তিবাক্য আসলে দুই প্রকার, সেটা হচ্ছে কি কি? একটা হচ্ছে আমাদের সদর্থক, এটা অনেকে ভুল করে বা মনে থাকে না, অধিকাংশ দেখা যায়। আর এটা হচ্ছে নর্থক। তাহলে গুণের ভিত্তিতে শব্দ, গুণের ভিত্তিতে আমাদের যে যুক্তি বাক্য সেটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, ঠিক আছে? সে দুই প্রকার কি কি? সদর্থক আর নর্থক। আবার যদি বলি পরিমাণের ভিত্তিতে, তো পরিমাণের ভিত্তিতেও কিন্তু দুই প্রকার। পরিমাণের ভিত্তিতেও কিন্তু কি? দুই প্রকার। এই দুই প্রকার কি কি? সেটা হচ্ছে আমাদের সার্বিক আর একটা হচ্ছে বিশেষ। সার্বিক আর বিশেষ, এই জিনিসগুলো মনে রাখতে হবে, কিন্তু সহজ কোশ্চেন এগুলো। আমরা জানি তো যে গুণের ভিত্তিতে যুক্তিবাক্য, গুণের ভিত্তিতে যুক্তিবাক্য হচ্ছে দুই প্রকার, সদর্থক আর নর্থক। মানে গুণ বলতে সে কি পজিটিভ নাকি সে কি নেগেটিভ, জাস্ট এটা মনে রাখতে হবে, সেটা সদর্থক নাকি নর্থক। আর পরিমাণের ভিত্তিতেও দুই প্রকার, একটা হচ্ছে সার্বিক আর একটা হচ্ছে বিশেষ। এটা হচ্ছে পরিমাণ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের গুণ। এখন যদি বলে গুণ এবং পরিমাণের ভিত্তিতে, মানে এই যে গুণ এবং পরিমাণ, এই দুটো যখন অ্যাড করবে, এই দুটো যখন অ্যাড করবে গুণ ও পরিমাণের ভিত্তিতে, তখন হচ্ছে এক প্রকার। তার মানে গুণ ও পরিমাণের ভিত্তিতে, আমরা তো জানি পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্য। দেখো আমরা প্রত্যেকটা অপশন আসলে কি নির্দেশ করছে সেগুলো একটু খেয়াল করব, ঠিক আছে? তাহলে গুণ ও পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্য চার প্রকার। এই চার প্রকার আমরা দেখব হচ্ছে চার প্রকার কি কি? এ, ই, আই এবং হচ্ছে ও, এই চার প্রকার। আর এই যে আমাদের এটা আসলে লাগতেছে না পাঁচটা, এখন কিছুতে নিয়ে আসতে পারতেছি না। এখন খেয়াল করো, আমরা সাত দাগ, সাত দাগের অ্যান্সার তোমরা অনেকে বলছো যে সাত দাগের ক, আমাদের তাওয়াসসুম শিমু বলছে সাত দাগের খ। দেখো এখানে জীব, এখানে হচ্ছে এর দিকে গ্রেটার দ্যান দিয়ে মানুষ এবং হচ্ছে সভ্য মানুষ। আসলে এই পদের মধ্যে ব্যাখ্যার্থ সবচেয়ে বেশি কার, মানে ব্যাখ্যার্থ মানে কি সংখ্যা সবচেয়ে বেশি কার? এখানে অবশ্যই সংখ্যা সবচেয়ে বেশি জীবের। জীবের পরে হচ্ছে কার সংখ্যা বেশি? জীবের পরে হচ্ছে এখানে মানুষের সংখ্যাটা বেশি। তার মানে মানুষের সংখ্যা, মানে জীবের পরে আর কি সবচেয়ে কম, মানুষের পরে হচ্ছে সভ্য মানুষের কম। মানে এইদিকে আসলে আমরা হচ্ছে ব্যাখ্যার্থ বাড়বে, সহজ হিসাব। আর এদিকে গেলে আমাদের ব্যাখ্যার্থ কমবে, এতটুকুই, ঠিক আছে? তাহলে এই যে আমাদের 4 থেকে 7 দাগের কোশ্চেন আসলে আমাদের সেম এরকম কোশ্চেন কিন্তু আসবে। দেখো এই যে 1 2 3 4 এই টাইপের কোশ্চেন তুমি পরীক্ষায় মাস্ট পাবা। এই যে 4টা কোশ্চেন, এই 4টা এমসিকিউর মধ্যে তুমি মাস্ট এই টাইপের কোশ্চেন পাবা। জাস্ট মনে করো তোমার এখান থেকে চেঞ্জ হয়ে যাবে আর কি শব্দগুলো, এতটুকুই। এখন আমরা 8 9 10টা দেখবো। 8 9 10। হ্যাঁ 8 9 10টা একটু আমরা দেখবো অ্যান্সারটা কি। হ্যাঁ 7 দাগের বিষয়টা ঠিক ছিল। 7 দাগে কি ছিল যেন? হ্যাঁ জীবের, ঠিক আছে। নেক্সট 8 দাগটা বলো যে সচেতন মানুষ, এটা যাতা অর্থ বলছে, মানে হচ্ছে আমাদের এখানে গুণটা চাচ্ছে। তো এখানে ফার্স্ট অফ অল সচেতন মানুষ, যে সচেতন মানুষের কথা বলছে না, সচেতন মানুষ, তার মানে সে কি? মানুষ মানে কি? সে হচ্ছে জীব, তার মানে তার জীববৃত্তি আছে। আর মানুষ হওয়ার কারণে তার সাথে সাথে হচ্ছে বুদ্ধিবৃত্তি আছে। আর এক্সট্রা একটা গুণ হচ্ছে তার, যে যেহেতু সে সচেতন মানুষ, তো সচেতন মানুষ হওয়ার কারণে তার একটা এক্সট্রা গুণ থাকবে হচ্ছে সচেতনতা থাকবে। এই যে এই 3টা গুণ থাকবে তার এক্সট্রা, ঠিক আছে? মানে যেহেতু সে মানুষ, সচেতন মানুষ, মানুষ হওয়ার কারণে সে প্রথমত একটা জীব, তার মানে তার জীববৃত্তি থাকবে, এবং সে মানুষ হওয়ার কারণে তার বুদ্ধিবৃত্তি থাকবে। আর হচ্ছে সচেতন মানুষ হওয়ার কারণে তার এক্সট্রা একটা গুণ থাকবে সচেতনতা। তার মানে এই 3টা যেখানে আছে সেটা হবে অ্যান্সার, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সচেতনতা। তাহলে এটার অ্যান্সার হবে ঘ, ঘ হবে, ঠিক আছে? 8 দাগ ঘ। হ্যাঁ 8 দাগ ঘ বলছে অধিকাংশই। আমাদের বলছে তাওয়াসসুম শিমু, তারপর যে পূজা বলছে ঘ, সামিয়া বলছে ঘ, ঠিক আছে। এবং 9 দাগের অ্যান্সারটা আমরা দেখি, অনেক অ্যান্সার দেখেও যে নিচের কোনটি বিরুদ্ধ পদ, নিচের কোনটি বিরুদ্ধ পদ। আচ্ছা এই বিরুদ্ধ পদটা কি আমরা একটু খেয়াল করব, বিরুদ্ধ পদ আসলে কাকে বলে?
বিরুদ্ধ পদ মানে হচ্ছে পুরো বাক্যার্থকে অস্বীকার করা, পুরো বাক্যার্থকে অস্বীকার করা। যদি এটা হয় পুরো বাক্যার্থকে অস্বীকার করা বোঝায়, তার মানে সেটা কি? তার মানে সেটা হচ্ছে বিরুদ্ধ পদ। দেখো বিরুদ্ধ পদ আর বিপরীত পদ এক জিনিস না, কিন্তু বিরুদ্ধ পদ একটা জিনিস আর বিপরীত পদ একটা জিনিস, মানে দুইটা আলাদা জিনিস। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে বিরুদ্ধ পদ মানে হচ্ছে আমার, মনে করো বলছে সাদা, তো সাদার বিরুদ্ধ পদ একদম কালো বললে কিন্তু সেটা বিপরীত পদ হচ্ছে। বাট সাদা আর যা আছে, সাদার বাইরে যত রং সবই হচ্ছে অসাদা, মানে এই যে পুরো বাক্যার্থকে অস্বীকার করছে। সাদা ছাড়া আর যত রং আছে সব হচ্ছে সাদা না, তো মানে সাদা তো তারা না, সাদা না হওয়ার কারণে তারা অসাদা। যদি বলি কালো, তাহলে কালোর বাইরে যত রং আছে সব তো কালো না, তাহলে কি? অকালো। যদি বলি মানুষ, মানুষের বাইরে বাকিগুলো তো মানুষ না, তাহলে তারা কি? অমানুষ। ঠিক আছে, এইভাবে একটু মানে বের করার চেষ্টা করবো। এক কথায় আরো সহজ, বিরুদ্ধ পদ বলতে আমরা জাস্ট মনে রাখবো অযুক্ত হবে। ঠিক আছে, একটা অযুক্ত হলে সেটা বিরুদ্ধ পদ। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের সিকিউতে আসতে পারে খদাগে ব্যাক আমাদের অনুধাবন কোশ্চেনে, সেখানে বলতে পারে যে, সেখানে আমাদের বলতে পারে যে এখানে হচ্ছে মনে করো সকল বিরুদ্ধ পদ হচ্ছে বিপরীত পদ, সকল বিরুদ্ধ পদ হচ্ছে বিপরীত পদ, বাট সকল সকল বিপরীত পদ বিরুদ্ধ পদ না। আমি আবার বলি একটু, সকল বিরুদ্ধ পদ, সকল বিরুদ্ধ পদ বিপরীত পদ, কিন্তু সকল বিপরীত পদ বিরুদ্ধ পদ না। কারণ বিপরীত, মনে করো বিপরীত বলতে সাদা কালো, বাট সাদা কালো এটা তো বিরুদ্ধ হচ্ছে, বাট বিপরীত বিপরীত হচ্ছে, বাট বিরুদ্ধ হচ্ছে না। সাদা কালো এটা কিন্তু পুরো ব্যাখ্যা থেকে অস্বীকার করতেছে না, যার কারণে আমাদের এখানে বিরুদ্ধ পদ হবে না। বিরুদ্ধ পদ মানে হচ্ছে পুরো ব্যাকওয়ার্ড থেকে অস্বীকার করা। তার মানে দেখো সাদা তার বিরুদ্ধ হয়েছে, সাদা আর অসাদা পুরো ব্যাকওয়ার্ড থেকে অস্বীকার করছে। 9 যারা গ বলছে তাদের অ্যান্সার সঠিক। এরপর আমরা 10 দাগটা দেখবো, নিচের কোনটি নিরপেক্ষ পদ। একটু আগে আমি কিন্তু নিরপেক্ষ পদের কাকে বলে বলছিলাম। নিরপেক্ষ মানে হচ্ছে ও নির্ভরশীল থাকবে না, নির্ভরশীল নয়। ঠিক আছে, নির্ভরশীল নয়, যে হচ্ছে নির্ভরশীল নয় সেই কি? সেই হচ্ছে নিরপেক্ষ। তো এখানে নিরপেক্ষ আমাদের 10 দাগ বলছে, তাবস্তম গ বলছে, সামিয়া বলছে গ, ওকে আমাদের ইতু বলে দিছে গ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে কিন্তু গ। দেখো বিদ্যালয়ের, আমাদের বিদ্যালয়ের সংজ্ঞায়িতে গেলে কারোর উপর নির্ভর করতে হয় না, বাট শিক্ষকের সংজ্ঞায়িতে গেলে কি? শিক্ষক কিন্তু আমাদের শিক্ষার্থী লাগে, শিক্ষকের সংজ্ঞায়িতে গেলে আমাদের শিক্ষার্থী লাগে। আর ছাত্রের সংজ্ঞায়িতে গেলে আমাদের কি? শিক্ষক লাগে। আর এখানে স্ত্রী সংজ্ঞায়িতে গেলে অবশ্যই স্বামী ছাড়া স্ত্রী হয় না, তো স্বামী লাগে। ঠিক আছে, তাহলে আমাদের এই 8 থেকে 9, 9, 10 এই কোশ্চেনগুলো কিন্তু আমরা বুঝলে খুব সহজে পারবো। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ব্যাখ্যা করে দেওয়ার। এখন একটা আমরা অন্য টাইপের কোশ্চেনে যাব। এই যে এই দুটো কোশ্চেন, এই দুটো একটু কোশ্চেনে আনসার দিবা, যে 12 দাগ আর 13 দাগ। 12, 13 দাগে আর একটা কোশ্চেন নিয়ে আসতে পারি আমরা। হ্যাঁ 11, 12, 13 দাগ। এই যে 11 দাগ বলছে কি? কোন সন্ন্যাসী নয় মূল্যবোধ সম্পন্ন। এটা আমাদের আলোচনা করা উচিত, কারণ এটা জাস্ট যদি আমরা এমসিকিউ আলোচনা করি আমাদের সিকিউ টাইপের আলোচনা হয়ে যাবে এখানে। তারপরে বলছে সকল ট্রেনে এক্সপ্রেস নয়, দেন হচ্ছে বলছে কোন সব সব স্বপ্ন মধুর নয়। এটাকে যুক্তিবাক্য করতে হবে, এটাকে যুক্তিবাক্য করো, এটাকে যুক্তিবাক্য করো, আর এটা কোন যুক্তিবাক্য এটা আমাকে বলো। আমরা কিন্তু একটু আগে দেখলাম যুক্তিবাক্য 4 প্রকার, এ, ই, আই আর হচ্ছে ও, এই 4 প্রকার যুক্তিবাক্য। এবং প্রথম এই দুটা হচ্ছে সার্বিক, প্রথমটা এটা হচ্ছে কি? সদর্থক, আর এটা হচ্ছে কি? নর্থক। তার মানে এখন দেখো যেহেতু বলছে প্রথম দুটো সার্বিক, তাহলে এ হচ্ছে সার্বিক সদর্থক, আর ই হচ্ছে এই সার্বিক নর্থক। এই দুটো হচ্ছে কি আমাদের বিশেষ। আমাদের বিশেষ হচ্ছে প্রথমটা হচ্ছে কি? এটা এটা হচ্ছে সদর্থক, ঠিক আছে। আর এই যে এটা ও, এটা হচ্ছে আমাদের নর্থক। তার মানে এটা বিশেষ সদর্থক আই আর বিশেষ নর্থক হচ্ছে ও। এখন আর একটু খেয়াল করি আমরা, যে এ, ই, আই, ও আমাদের যে সদর্থক নর্থকের কথা বলবে, আমরা আসলে বুঝবো কিভাবে কোন যুক্তি বাক্যটা আমাদের
কোন যুক্ত বাক্যটা কি হবে, কোন যুক্ত বাক্যটা আমাদের হচ্ছে সদর্থক হচ্ছে আর কোন যুক্ত বাক্যটা নর্থক হচ্ছে। সার্বিক আর বিশিষ্ট বোঝাই যায়, আমরা জাস্ট বুঝবো এখন কোনটা সদর্থক আর কোনটা হচ্ছে নর্থক। যদি আমাদের সংযোজক হয় 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 বা হন, এরকম হলে সেটা কি, হয় বা হন হলে সেটা সদর্থক, সেটা সার্বিক আর বিশেষ আমরা পরে দেখবো। বাট হয় হন হলে সদর্থক। আর এই সংযোজক যদি আমাদের কি হয়, নয় অবলিক নন হয়, সংযোজক যদি আমাদের নয় অবলিক নন হয় তাহলে সেটা নর্থক। এটা অনেকের ফার্স্ট ইয়ার যাদের 26-এ তারা আসলে এগুলো মানে মুখস্থ করে কিন্তু বুঝে না আর কি, আমাদের বুঝে পড়তে হবে এগুলো যেন সবসময় মনে থাকে। তাহলে বললাম আমরা যে সংযোজক, এটা আমাদের সংযোজক, যেহেতু এটা আমাদের নয় আছে তার মানে এটা নর্থক হবে 100%। এবং হচ্ছে আমাদের তাহলে এটা দেখতেছি অবভিয়াসলি আমাদের হতে পারে ই, না হলে আমাদের ও। এখন দেখো বিশেষ নাকি সেটা সার্বিক, বলছে কোন সন্ন্যাসী, কোন সন্ন্যাসী বলতে সকল সন্ন্যাসীর কথা বলছে, সকল সন্ন্যাসীর কথা বলছে, সকল বললে সেটা কি সার্বিক, তার মানে এটা অবভিয়াসলি আমাদের এটা। ঠিক আছে, যারা আসলে 11 দাগ বলছো খ, 11 দাগ অ্যান্সারটা কেউ দিচ্ছে না, 12 দিকে চলে যাচ্ছে, 12-13 দাগে। 11 দাগে অ্যান্সারটা কি হবে আমরা বুঝলাম, সেটা হচ্ছে আমাদের বলছি কোন সন্ন্যাসী নয় মূল্যবোধ সম্পন্ন, কোন সন্ন্যাসী নয় মূল্যবোধ সম্পন্ন। এখানে কোন সন্ন্যাসী বলতে আমরা সকল সন্ন্যাসীকে নির্দেশ করতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে নয় থাকলে সেটা নর্থক। এবং আমরা সার্বিক নাকি বিশেষ সেটা কিভাবে দেখলাম, আমাদের হচ্ছে আমাদের যে উদ্দেশ্য পদে এখানে কোন সন্ন্যাসী, কোন সন্ন্যাসী বলতে সকল সন্ন্যাসী বোঝাচ্ছে, যার কারণে আমরা ওটা দেখে বুঝতে পারছি। আর তাহলে এটা সার্বিক নর্থক। আর সার্বিক নর্থককে আমরা বললাম সংক্ষেপে কি বলে, সার্বিক নর্থককে আমাদের সংক্ষেপে বলা হচ্ছে ই যুক্ত বাক্য। ঠিক আছে, সার্বিক নর্থককে আমাদের সংক্ষেপে বলবো হচ্ছে ই যুক্ত বাক্য। ওকে, ঠিক আছে, তাহলে এটা নেক্সট আমাদের 12 দাগের কোশ্চেন দেখি কে কি বলছো। 12 দাগ আমাদের লাভলি চৌধুরী বলতেছে ঘ, তাবাসসুম বলছে গ। ওকে, 12 দাগ বলছো গ, অনেকে ঘ। আমরা খেয়াল করি আসলে এটা কি। দেখো সকল ট্রেন এক্সপ্রেস নয়, সকল ট্রেন কিন্তু এক্সপ্রেস নয়, সকল ট্রেন এক্সপ্রেস নয়। তাহলে এই কথাটার অর্থ দেখো, আমাদের খেয়াল রাখতে হবে যেন অর্থ পরিবর্তন না হয়, অর্থ পরিবর্তন না হয়, মানে অর্থ পরিবর্তন করা যাবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, মানে এটা ভুলে যাই যে অর্থ পরিবর্তন করা যাবে না। আমি যুক্তি বাক্যে করবো কিন্তু আমার অর্থ পরিবর্তন করতে পারবো না। তো অর্থ পরিবর্তন না করলে আমি কি করতে পারি, এটা যেহেতু সকল ট্রেন আসলে এক্সপ্রেস নয়, কিছু আছে লোকাল, তাই না? তো সেই হিসেবে আমরা 11-এর প্রশ্ন দেখা যাচ্ছে না। ও আচ্ছা, 11টার প্রশ্নটা দেখা যাচ্ছে না, বুঝতে পারছি আমি। এখানে আসলে ছিল কোন সন্ন্যাসী নয় মূল্যবোধ সম্পন্ন। আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি নিজেও আমার ফোনে খেয়াল করি নাই, দেখা যাচ্ছে না। ওকে ওকে, ঠিক আছে, তাহলে 11 দাগ আসলে আমি বললাম যে কোন সন্ন্যাসী, একটু আসলে উপরে ওঠাতেই হয়। হ্যাঁ এখন ঠিক আছে, হয়ে গেছে, এখন দেখা যাবে। হ্যাঁ দেখো এখন, শিট। ওকে, হ্যাঁ এখন খেয়াল করো, এখন মেবি দেখা যাবে। আমি যেটা ব্যাখ্যাটা বলছিলাম এতক্ষণ, শাহজালাল বলছে কোন দিন কোন দিন ক্লাস করাই, যদি ফ্রি ক্লাস নেওয়া হয় তাহলে আমরা বৃহস্পতিবারে নিয়ে যুক্তিবিদ্যার এবং পেজে আপডেট দেওয়া হয়, তো পেজে দেখলেই পাবা। তো আমরা বলছিলাম যে কোন সন্ন্যাসী বলতে সকল সন্ন্যাসীর কথা বলছে, সকল। আর নয় বলতে আমরা কি নর্থক সংযোগ, যেহেতু তার মানে এটা নর্থক, তাহলে এটা আমাদের কি বলছে, এটা হচ্ছে সার্বিক নর্থক, মানে হচ্ছে ই যুক্ত বাক্য। ঠিক আছে, ব্যাখ্যাটা বলছিলাম, তোর ব্যাখ্যাটা খেয়াল করছিলাম মেবি। সকল ট্রেন এক্সপ্রেস নয়, তার মানে অর্থ সেম, মানে অর্থ কিন্তু আমাদের পরিবর্তন হবে না, বলছিলাম পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে অর্থ যদি পরিবর্তন না হয় আমাদের কি খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সকল ট্রেন হয় এক্সপ্রেস, এটা হবে না। সকল ট্রেন আসলে এক্সপ্রেস হয় না, কোন ট্রেন নয় এক্সপ্রেস, এটা হবে না। সকল ট্রেনের কথা বলতেছে, কিছু ট্রেন হয় এক্সপ্রেস, কিছু ট্রেন নয় এক্সপ্রেস, সকল ট্রেন এক্সপ্রেস নয়। তো আমাদের কিছু ট্রেন নয় এক্সপ্রেস এটা আমরা দিতে পারি, আর কিছু ট্রেন হয় এক্সপ্রেস
এটা আমরা দিতে পারি। দেখো আসলে অ্যান্সারটা কিন্তু আমাদের কি হচ্ছে, এটার অ্যান্সারটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। এটা কিন্তু অ্যান্সার আমাদের গ ঘ দুইটাতে আমরা আসতেছি, অ্যান্সারটা আমরা গ ঘ দুই দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। খেয়াল করতে হলে দেখো কিছু ট্রেন হয় এক্সপ্রেস, সকল ট্রেন এক্সপ্রেস নয়, কিছু ট্রেন, তাহলে আসলে সকল ট্রেন যেহেতু এক্সপ্রেস নয় তাহলে পারফেক্ট হচ্ছে কিছু ট্রেন নয় এক্সপ্রেস, এটা কাছে পারফেক্ট অ্যান্সার আসতেছে। এটাও অ্যান্সার হয় আসলে, এরকমটা দেওয়া ঠিক হয় নাই, দুইটাই মনে করো এটা হচ্ছে 100% হইলে এটা হচ্ছে আমাদের 80% তো অ্যান্সার আছে, পুরোটা অ্যান্সার আছে আর কি, বাট আমরা পারফেক্টলি এটাই দিব। হ্যাঁ এইগুলো রেকর্ড ক্লাস হবে কোর্স কিনলে, যারা কোর্সে ভর্তি হবে তারা তো সবগুলো সাবজেক্টের উপর রেকর্ড ক্লাস পাবা, শুধু মানে বেসিক ক্লাস তো পাবাই, সাথে হচ্ছে তুমি এমসিকিউ এবং সিকিউ সলভ ক্লাস প্লাস তোমাদের হচ্ছে এক্সাম ব্যাচে তোমরা থাকবা। তো এক ঢিলে অনেকগুলো পাখি মারতেছো, একটা পাখি মারবা না, ঠিক আছে। 12টা গ হয়, দেখো সব ট্রেন মধুর নয়, সব স্বপ্ন মধুর নয়, ট্রেনে কেন আছি আমি এখনো, তাহলে সব স্বপ্ন মধুর নয়, এটা কি হবে? 13 দেখ তোমরা অ্যান্সার করছিলা, 13 দেখ অ্যান্সারটা দেখো, বলছে যে সব স্বপ্ন মধুর নয়, তাহলে হচ্ছে সব স্বপ্ন যেহেতু মধুর নয় তাহলে এখানে কি হবে? সকল স্বপ্ন হয় মধুর, এটা হবে না। আহ কোন স্বপ্ন নয় মধুর, এটাও আসলে হচ্ছে না, কোন কোন স্বপ্ন হয় মধুর, এটাও হয়, কোন কোন স্বপ্ন নয় মধুর। হ্যাঁ আমাদের এটা কিন্তু হচ্ছে ঘ দাগ, এটা কিন্তু ঘ দাগে অ্যান্সার আসতেছে, কোন কোন স্বপ্ন নয় মধুর, যেহেতু সব স্বপ্ন মধুর নয় তাহলে কোন কোন স্বপ্ন নয় মধুর, আমাদের ঘ দাগ অ্যান্সার আসছে। ঠিক আছে, আমি এই টপিকের কোশ্চেন যেহেতু করাইছি এখন একটু অন্য টপিকে যাই, তোমরা ধরতে পারো কিনা দেখা যাক। ওকে আমরা হচ্ছে এখান থেকে করি, হ্যাঁ এখান থেকে করি। আচ্ছা এই 6 দাগের কোনো অপশন থাকবে না, 6 দাগের অপশন ছাড়া বলতে হবে, ঠিক আছে। 6 দাগের হচ্ছে অপশন ছাড়া, একটু খেয়াল করবো কারা অপশন ছাড়া বলতে পারবে। ওকে দেখো প্রথম কোশ্চেনটা আমি বলে দেই, 2 নাম্বার যে কোশ্চেনটা এখানে, বিধেয়ক কয় প্রকার, বিধেয়ক কয় প্রকার, যদি এটা আসলে বলতো অ্যারিস্টটলের মতে, অ্যারিস্টটলের মতে বললে কিন্তু, অ্যারিস্টটলের মতে বললে আমাদের হতো 4 প্রকার, বাট এটা হচ্ছে যদি বলে জাস্ট কোশ্চেনটা থাকে বিধেয়ক কয় প্রকার তাহলে আমরা অ্যান্সার দিব 5 প্রকার, এটা হচ্ছে পরফিরির মতে, ঠিক আছে। আর অ্যারিস্টটলের মতে কোশ্চেনটা চাইলে আমাদের 4 প্রকার হবে, বাট আমাদের আজকে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে হচ্ছে 5 প্রকার। হ্যাঁ মানুষকে জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলার কারণ কি? দেখো আসন্নতম এই ওয়ার্ডটা আমরা বুঝি না, আসন্নতম মানে হচ্ছে সবচেয়ে কি নিকটবর্তী বা নিকটতম, ঠিক আছে, নিকট, নিকটতম, বা এটাকে আমরা বলতে পারি কাছাকাছি, কাছাকাছি, পাশাপাশি, একই অর্থ আর কি। তখন বলছে হচ্ছে আসন্নতম মানে হচ্ছে নিকটতম, তো আসন্নতম জাতি বললে মনে করবা একটা উপজাতির উপরে জাতিটা যে ছিল সে হচ্ছে আসন্নতম জাতি। আমাদের তাবাসসুম শিমু অনেক ভালো আনসার দিচ্ছে, হুম, শিফা, সাবিকা জয়েন করছে এখন, ওকে। তাহলে আমরা দেখতেছি কোনটা, যে জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলার কারণটা কি, জীবকে মানুষ পদের কেন আসন্নতম জাতি বলতেছে, কারণ হচ্ছে মানুষের সবচেয়ে নিকটবর্তী জাতি, সবচেয়ে নিকটবর্তী জাতি, তিনের আসলে ক সবচেয়ে নিকটবর্তী, সমজাতীয় এটা না, কিন্তু সমজাতীয় হবে না, সবচেয়ে দূরবর্তী জাতি হবে না, দূরবর্তী হবে না, ব্যাকরণ সবচেয়ে বেশি বলে এর কারণেও না, আসলে আমাদের অ্যান্সার এটাই, ঠিক আছে। ব্যাকরণ বেশি হলে তো সেটা তো জাতি হতো, জাতি হয় যে জাতির সংজ্ঞাতে আছে যে একটি যুক্তিবাক্যে বেশি ব্যাখ্যার্থ সূচক পদকে বলে জাতি। ওকে তাহলে 3-এর ক হবে, সবাই বুঝতে পারছি। এই শান্তিপ্রিয় এই গুণটা কোন ধরনের
বিধেয়ক একটু বলবা। শান্তিপ্রিয় কোন ধরনের বিধেয়ক? 4 দাগ এবং 5 দাগের অ্যান্সারটা বলো, এবং 6 দাগেরটা আমি ব্যাখ্যা করব। আমাদের এখানে শিমু ও অ্যান্সারটা দিছে, ওর অ্যান্সারটা সঠিক, তো আমি এটার ব্যাখ্যা করবো আসলে কেন ওটা হচ্ছে, ঠিক আছে, কেন ওটা হচ্ছে একটু বলো। যে বাকি কোশ্চেনটা যে শান্তিপ্রিয়, এটা আসলে যে 5 প্রকার বিধেয়কের মধ্যে কোনটার আওতায় পড়তেছে এটা? 4 দাগ আমাদের সাদিয়া আক্তার বলছে হচ্ছে ঘ। এত সাদিয়া তোমাদের মধ্যে। 4 দাগে হচ্ছে শান্তিপ্রিয়, গুণটি কোন ধরনের বিধেয়ক? শান্তিপ্রিয়, দেখো আমরা বলছি হচ্ছে শান্তিপ্রিয়, এটা কোন ধরনের? এটা কিন্তু বিভেদক লক্ষণ, ঠিক আছে। আর এটাকে বলছে হচ্ছে অ উম, এটা আসলে অবান্তর লক্ষণ হবে, এটাতে মিস্টেক আছে, এই যে অবান্তর লক্ষণ। তো সুতরাং তোমাদের এটা অ্যান্সার দেখালে একটু উল্টো পাল্টা আসবে, কারণ এখানে তো এক্সাক্টটা লেখা নাই। আমি একটু ব্যাখ্যা করে দিই, দেখো শান্তিপ্রিয় এমন একটা গুণ যেটা হচ্ছে সকল ওই উপজাতি সবার ক্ষেত্রে থাকে না, সবার ক্ষেত্রে না থাকলে সেটা হচ্ছে অবান্তর লক্ষণ, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। এটা বিভেদক লক্ষণ হবে না, বিভেদক লক্ষণ হতো যদি হচ্ছে জীবের থেকে আমরা হচ্ছে একটা জাতি থেকে এই সেই গুণটা উপজাতিদের মধ্যে থেকে যে একটা বিশেষ উপজাতি থেকে ভাগ করতো, কিন্তু এখানে সেটা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের কি করতেছে, মানুষ কেউ শান্তিপ্রিয়, কেউ হচ্ছে অশান্তিপ্রিয়। যদি বলে আমরা বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শান্তিপ্রিয় জীব, আমি একটু এটা লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। একটা সেন্টেন্স আমরা লিখে দেই, যে যে কথাটা বলছি এখানে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শান্তিপ্রিয় জীব। এটা খেয়াল করে যে শান্তিপ্রিয় কথাটা বলছি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের দেখো এখানে এটা একটা যুক্তি বাক্য। তো এই ক্ষেত্রে আমাদের দেখো এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন গুণটা হচ্ছে আমাদের কি আছে, এই বুদ্ধিবৃত্তি গুণটা সম্পন্ন হচ্ছে আমাদের জাতি থেকে এই উপজাতিকে আলাদা করতেছে, জাতি থেকে উপজাতিকে আলাদা করতেছে অন্যান্য সকল উপজাতি থেকে, যার কারণে এই বুদ্ধিবৃত্তিটা হবে আমাদের বিভেদক লক্ষণ। বাট এই শান্তিপ্রিয়টা এখানে কি, শান্তিপ্রিয়টা এখানে আমাদের বিভেদক লক্ষণ। এই যে এটা কথা বলছে, এটা হচ্ছে আমাদের বিভেদক লক্ষণ না, সরি আমাদের অবান্তর লক্ষণ। কেন আমি ভুল বললাম, এটা হচ্ছে অবান্তর লক্ষণ, ঠিক আছে। অবান্তর লক্ষণ হচ্ছে আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য না, মানে কিসের ক্ষেত্রে প্রযোজ্য? আহ হ্যাঁ, আমাদের শিমু খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে, এটা হচ্ছে ঘ হবে, অবান্তর লক্ষণ, এটা হবে না। এইটা এবার বলো 5 দাগ, বিচার ক্ষমতা কোন ধরনের বিধেয়ক? এটা খুবই কিন্তু সহজ, এবং এই রিলেটেড এই মনে করো এই শব্দটা তোমার সিকিউ কোশ্চেন আসছে, মানে উদ্দীপকে, তখন তুমি জাস্ট এটা ধরতে পারলে তুমি উদ্দীপকের সিকিউ ধরতে পারবা। ইসমি সিয়াম বলছে আমাদের গ হয় পাশের, আর শিমু তো বলছে গ, আমাদের সাদিয়া আক্তারও বলছে গ 5 দাগের। ওকে, অনেকে রেসপন্স করছে 5 দাগেরটা। হ্যাঁ, আমাদের আয়াত বলছে গ হবে। ওকে, দেখো আমরা একটু দেখি আসলে এটা গ কিনা। হ্যাঁ, ওদের অ্যান্সারটা সঠিক, এটা আসলে আমাদের গ হবে, উপলক্ষণ। কেন উপলক্ষণ আমি বলি, দেখো এই বিচার ক্ষমতা প্রত্যেকটা বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষের আছে। তো এই বিচার ক্ষমতা প্রত্যেকটা বুদ্ধিমান যে মানুষ, মানে যে মানুষ তার আছে, প্রত্যেকের আছে, বাট আমরা এটা উল্লেখ করি না। এটা এক্সট্রা অতিরিক্ত গুণ হয়ে যাচ্ছে উল্লেখ করার জন্য, এটা না করলে দরকার ছিল, মানে আমাদের জাহাজ থেকে নিশ্চিত হয়। এটা হচ্ছে আমাদের কি বলছে এই সংজ্ঞাটা, উপলক্ষণের যে গুণ বা গুণাবলী যাতায়াতের অংশ নয় কিন্তু যাতায়াত থেকে নিশ্চিত হয়, মানে সবারই থাকে, সেটা হচ্ছে আমাদের এই উপলক্ষণ, ঠিক আছে। এখন এটা ঠিক। এবং 6 দাগেরটা বলছিলাম, আসলে 6 দাগ আমাদের কি হবে, আমি অপশনই রাখি না এখানে, আসলে অপশনটা অন্যদিকে। তো বলছি বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন। আমরা বলছিলাম যদি কোনো ব্যক্তির, এগুলো হচ্ছে আমরা বলছিলাম অবান্তর লক্ষণ 4 প্রকার। অবান্তর লক্ষণ কয় প্রকার? 4 প্রকার। আমরা একটু দেখি এটাতে আসি, তারপরে আমি ডিটেলস এখান থেকে বলছি। দেখো যে অবান্তর লক্ষণ কয় প্রকার, আমাদের 4 প্রকার। আমরা এইটা করে নেক্সট অধ্যায়ের কোশ্চেন যাব। একটা অধ্যায়ের কোশ্চেন এতক্ষণ সলভ করা ঠিক হবে না। আমাদের স্নেহা জয়েন করছে,
ওকে, একটু খেয়াল করি। দেখো আমরা বলছি বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন, রংপুরে জন্মগ্রহণ করেন। যদি কোনো ব্যক্তির, এটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রে, তো ব্যক্তির ক্ষেত্রে হওয়ার কারণে সেটা ব্যক্তিবাচক, তার মানে আমরা এটাকে বলতে পারি হয় এটা হবে না হলে এটা হবে, আমার জাতি হবে না কিন্তু। দেখো খুব সহজে আমরা দুইটা অপশন বাদ দিতে পারলাম, তুমি এরকম প্রত্যেকটা সাবজেক্ট ট্রাই করো অপশন বাদ দিয়া। তো এখানে খেয়াল করছে আমরা কি, এখানে হচ্ছে আমাদের যদি ব্যক্তির ক্ষেত্রে বলে তাহলে সেটা ব্যক্তিবাচক, আর জাতির ক্ষেত্রে বললে জাতিবাচক বা শ্রেণীবাচক। তো এটা বেগম রোকেয়া একজন সিঙ্গেল ব্যক্তি ছিল, তো ওনার ক্ষেত্রে হওয়ার কারণে এটা হবে আমাদের ব্যক্তিবাচক। এবং আমরা বলছিলাম যে অবিচ্ছেদ্য আর বিচ্ছেদ্য, এই যে অবিচ্ছেদ্য এই ওয়ার্ডটার মানে কি, এই ওয়ার্ডটা মানে হচ্ছে এই যে ব্রেকআপই হবে না, বুঝছো? এই ব্রেকআপ বলে কিছু নাই, ব্রেকআপ হবেই না, ঠিক আছে? এটা মনে রাখবা জাস্ট, তাহলে এটা মনে রাখলে হবে। মানে এই অবিচ্ছেদ্য মানে হচ্ছে এই গুণটি সব সময় কি থাকবে, সব সময় উপস্থিত থাকবে। যখন গুণটি সব সময় উপস্থিত থাকবে সেটা কি, সব সময় উপস্থিত থাকলে সেটা হবে আমাদের হচ্ছে কি, অবিচ্ছেদ্য। মানে সম্পর্কটা অবিচ্ছেদ্য, একদমই ছাড়াছাড়ি নাই, ঠিক আছে, ডিভোর্স নাই। হ্যাঁ, সবার অ্যান্সারই ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে বললাম যদি বিচ্ছেদ্য হতো, খেয়াল করো, বিচ্ছেদ্য হলে আমরা বলতে পারতাম যে, মানে যে গুণটা আসলে মনে করে বলতাম যে রোকেয়া সাখাওয়াত হোসেন শাড়ি পরতেন, তো এটা হচ্ছে আমাদের বিচ্ছেদ্য, কারণ উনি তো জন্ম থেকে শাড়ি পরতো না ভাই, উনি তো ছোট থেকে জন্ম হয়েই শাড়ি পরে নাই। যদি বলবো হওয়া থেকে একদম মৃত্যু পর্যন্ত শাড়ি পরতে তাহলে হতো। যদি বলতাম কবি নজরুলের বাবরি চুল, উনি কিন্তু সবসময় বাবরি চুল ছিল না। যদি বলতাম রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ ভর্তি দাড়ি, এটাও হবে না কিন্তু। যদি বলি আইনস্টাইনের ক্যাপ, এটাও হবে না কিন্তু, কারণ এগুলা সবসময় বসে থাকবে না। আমাদের রাজিউল রনি বলছে খ। হ্যাঁ, সবার অ্যান্সার সঠিক, ঠিক আছে। তাহলে এটা ব্যক্তিগত অবিচ্ছেদ্য। এখন আমরা দেখবো জাস্ট কোন গুণটি মানুষ পদ উপলক্ষণ। এখানে একটা উপলক্ষণ চাচ্ছে 7 দাগ, একটু খেয়াল করো 7 দাগেরটা কি হবে, কোন গুণটি মানুষ পদ উপলক্ষণ। আমরা এই 7 এবং 8 করার পরে এটা শেষ করব, এবং এরপরে আমরা হচ্ছে 6 অধ্যায়ের এমসিকিউ তে যাবো। ওই 6 অধ্যায়ের এমসিকিউ আমরা পারি কিনা, ঠিক আছে। ওকে, সবার অ্যান্সারই সঠিক হচ্ছে 7 বলছো গ, গ আচ্ছা 7 দাগ গ। হ্যাঁ, সেম কোশ্চেন আসতো, আল্লাহ আমি দেখি নাই। 8 দাগটা খেয়াল করে, 8 দাগ, এটা উদ্দীপক বলছে একটা স্তম্ভ 1 স্তম্ভ 2। দেখো স্তম্ভ 1 হচ্ছে আমাদের কি ফুল ফল, এবং এদেরই ফুলের কয়েকটা ফুল, যে গোলাপ একটা ফুল, শাপলা একটা ফুল, পদ্মা একটা ফুল। পদ্মা কি আসলে ফুল, আসলে পদ্মাটা দেওয়া উচিত হয় না, এখানে পদ্মায় বাদ দিলাম। দেন হচ্ছে আম একটা ফল, তারপর হচ্ছে কাঁঠাল একটা ফল, লিচু একটা ফল। তার মানে আমরা দেখতেছি এগুলো সবই হচ্ছে জাতি, আর এগুলো সবই হচ্ছে উপজাতি, যা সেখানে জাতি আর উপজাতির কথাটা আসতেছে। তো স্তম্ভ 2 এ কোন ধরনের কি নির্দেশ করতেছে, অবশ্যই এগুলো উপজাতি, এবং এটা অপরতম হবে না, এটা হচ্ছে সমজাতীয় উপজাতি, ঠিক আছে। সবই হচ্ছে একই টাইপের উপজাতি, একই টাইপের উপজাতি। যারা 7 দাগে গ অবশ্য প্রত্যেকেরটা সঠিক। এখন আমরা যাবো হচ্ছে 6 অধ্যায়ের। তোমরা এমসিকিউ যে পারো কিনা এটা দেখা হচ্ছে আমাদের, তোমরা ভালোই পারো, রেসপন্স ভালো আছে তোমাদের। হ্যাঁ, আমরা এখানে থাকবো এখন। আমরা একটা অ্যান্সার করি, দেখো অমধ্যম মানে আশ্রয় কোথায় হয়। আচ্ছা, এক দাগে ভুল এখানে, এখানে আসলে আমি সংজ্ঞাটা দিচ্ছি, এর অ্যান্সারটা, এটার আসলে অ্যান্সার হবে না। এখানে হচ্ছে দেখো এই অমাধ্য অনুমানে আশ্রয় থাকে। আমি একটু বলি যে অবরোহ অনুমান, এই অবরোহ অনুমানকে ভাগ করলে আমরা কয়টা অনুমান পাই, অবরোহ অনুমানকে ভাগ করলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে মাধ্যম, আর একটা হচ্ছে আমাদের যে এখানে আসছে অমাধ্যম, এই অমাধ্যমটা পাই। তো অমাধ্যম আমাদের কি হবে, অমাধ্যম মনে রাখবো হচ্ছে একটি মাত্র আশ্রয় থাকে। এখানে আশ্রয় থাকে হচ্ছে কয়টা, একটি, আর আশ্রয় থাকে হচ্ছে একটি। আর মাধ্যমে আমাদের একাধিক আশ্রয় থাকে, মাধ্যমে আমাদের একাধিক আশ্রয় থাকে, জাস্ট এটা মনে রাখো। মাধ্যম অনুমান মানে হচ্ছে একাধিক আশ্রয় থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের জাস্ট অ্যান্সারটা নাই, আমি জাস্ট ব্যাখ্যাটা বলে দিলাম যে অমাধ্যম এবং মাধ্যমের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হচ্ছে আশ্রয় বাক্য। যার হচ্ছে একাধিক আশ্রয় বাক্য থাকবে সে হবে কি, সে হবে আমাদের হচ্ছে মাধ্যম, যার হচ্ছে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে সে হচ্ছে অমাধ্যম।
এখন আমরা পরেরটা দেখবো যে ই বাক্যকে আবর্তন করলে কোন বাক্য পাই। আমরা যদি এটা খেয়াল করি ই বাক্যকে আবর্তন করলে কোন বাক্যে পাই, তাহলে কিন্তু আমাদের আবর্তনের 4টা সূত্র আছে। এই 4টা সূত্র খেয়াল করতে হবে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, গুণ পরিবর্তন হবে না, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থ থাকলে সিদ্ধান্ত নর্থক হবে না, আশ্রয় বাক্য সদর্থক থাকলে সিদ্ধান্ত সদর্থক, আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত নর্থক, এই জিনিসটা। আর হচ্ছে আমাদের বলছে যে আশ্রয় বাক্যের কোনো ব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই 4টাই সূত্র বইতে আছে, একটু খেয়াল করবা। তারপরে আমরা যদি এখন বলি এই 4টা সূত্র অ্যাপ্লাই করে আসলে আবর্তন করলে আমরা কোন যুক্তি বাক্যে কোনটা পাই। আমরা এ যুক্তি বাক্যে আবর্তন করলে আই যুক্তি বাক্য পাই, আমরা ই যুক্তি বাক্যের আবর্তন করলে ই যুক্তি বাক্যই পাই, আমরা আই যুক্তি বাক্যের আবর্তন করলে আই যুক্তি বাক্যই পাই। কিন্তু আমরা আসলে ও যুক্তি বাক্যের আবর্তন করলে আমরা কোনো যুক্তি বাক্যই পাই না। মানে ও যুক্তি বাক্যের এই যে ও যুক্তি বাক্যের কি হয় না, আবর্তন সম্ভব নয়, আবর্তন সম্ভব নয়, মানে বৈধ আবর্তন হবে না, অবৈধ হবে। দেখো আমাদের এইটাতে বলছে নিচের কোন যুক্তি বাক্যের বৈধ আবর্তন সম্ভব নয়। আমরা তাহলে বুঝতে পারছি সেটা হচ্ছে ও যুক্তি বাক্যের, এই যে ও যুক্তি বাক্যের আসলে বৈধ আবর্তনটা সম্ভব নয়। ও যুক্তি বাক্যের কখনোই বৈধ আবর্তন হবে না, কেননা এই আবর্তনের নিয়মটা এখানে মানতেছে না। যদি নিয়ম না মানে সে আবর্তন হবে? মনে করো তুমি হচ্ছে সাপোজ আমাদের সমাজের কিছু মনে করো অনিয়ম যারা মানে অনিয়ম কিছু করে, মনে করো তোমার পরিবারের সংস্কৃতি হচ্ছে তোমার পরিবার থেকে দেখে শুনে একটা বিয়ে দিয়ে দেবে, তুমি সেটা করবা? যদি সেটা না করো তাহলে তোমার বিয়ে কিন্তু পরিবার থেকে মানবে না অ্যাটলিস্ট। আর তোমার বিয়ের বয়স হচ্ছে মেয়েদের 18, ছেলেদের 21, তুমি তো এর আগে বিয়ে শাদী করে ফেলো তোমরা, তাহলে কি এটা বৈধ বিয়ে হবে? না। তার মানে ঠিক তেমনি আবর্তনের কিছু নিয়ম আছে, তো নিয়ম না মানলে তারও আসলে বিয়ে শাদী হবে না, তারও আসলে এরকম ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব হবে না। বুঝতে পারছো? তাহলে আমাদের ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়, এটা হচ্ছে ও যুক্তি বাক্য। এখন যদি আমরা বলি যে এইটা, এটা আমি খুব সহজে বুঝতে পারছি, 2 দাগের, হ্যাঁ 2 দাগের সবাই বলছে খ হবে, 2 দাগের আসলে খ হবে। তাহলে ই থেকে ইতে আসবে, আই থেকে আই, আর এ যুক্তি বাক্য থাকলে আই হবে, আর ও এত সম্ভব নয় আবর্তন। ওকে, ভেরি গুড। আমরা হচ্ছে এখন নেক্সটে চলে যাব। হ্যাঁ আমরা হচ্ছে 4 থেকে অ্যান্সার করব, 4 থেকে। হ্যাঁ 4 থেকে 6। স্নেহা, ভেরি গুড। ওকে, একটু খেয়াল করি, দেখো জয়নুল আবেদিনের সকল চিত্রকর্ম হয় সুন্দর, তার মানে এটা কোন যুক্তি বাক্য? জয়নুল আবেদিনের সকল চিত্রকর্ম হয় সুন্দর, সকল চিত্রকর্ম হয় সুন্দর, তাহলে এটা কোন যুক্তি বাক্য হবে? দ্বিতীয়ত বলছে ও যুক্তি বাক্যের বৈধ আবর্তন প্রতিবর্তিত কোনটা হবে? আর সব ফুল হয় সুন্দর সুতরাং কোনো ফুল নয় অসুন্দর, এটা কোন ধরনের আবর্তন হয়েছে? এটা খুব সহজ, এটা কি হয়েছে আর কি, আবর্তন নাকি, এটাও কি হয়েছে এবং এটাও। এই 4, 5, 6 এর অ্যান্সার যে দিতে পারবে সে আসলে আবর্তনটা বুঝে। আমাদের ইসমিস্তিয়াম বলছে গ, আয়াত বলছে হচ্ছে ক, স্নেহ বলছে গ। এটা গ হবে, সেটা হচ্ছে জয়নুল আবেদিন। আসলে জয়নুল আবেদিন, সকল দেখলেই কিন্তু সকল না, জয়নুল আবেদিন দেখতে হবে। ওকে, ও যুক্তি বাক্যের প্রতিবর্তন কি হবে? দেখো আমরা প্রতিবর্তনটা একটু খেয়াল করে মনে রাখি। প্রতিবর্তনে আমার 4টা নিয়ম আছে, এই নিয়মগুলো মনে রাখতে হবে। মনে রাখবো প্রতিবর্তনের ছকটা আমরা খেয়াল করি, এ থাকলে হবে ই, ই থাকলে হবে এ, আই থাকলে হবে ও, আর ও থাকলে আই। ঠিক আছে, দেখো খুব সহজ। এটা হচ্ছে প্রতিবর্তনের নিয়মে, মানে আমাদের 4টা সূত্র বা 4টা নিয়ম যদি আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা এই 4 ধরনের প্রতিবর্তনটা দেখি, 4 ধরনের প্রতিবর্তন। এবং প্রতিবর্তনের কিন্তু সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত, সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। আর আমার যদি বলা হয় আশ্রয় বাক্য থেকে বলে প্রতিবর্তনের, তাহলে প্রতিবর্তনীয় বলা হয় আশ্রয় বাক্যকে। কাকে বলা হয়? আশ্রয় বাক্যকে।
চেষ্টা করছি তোমাদের যাতে মানে পুরো একটা বিষয় নিয়ে আলোচনা করার, তাহলে তোমরা এই জিনিসটা মনে রাখলে অনেক ভালো করবা, ফ্রি ক্লাস হলে যাতে তোমাদের হেল্প হয়। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে ও যুক্ত বাক্য হবে কি আই, যারা গ বলছো তাদের আনসার সঠিক। এখন ঘ দাগ দেখবো আমরা, সব ফুল হয় সুন্দর কোন ফুল নয় অসুন্দর, খুবই সহজ জিনিস। এটা কি? ছয় দাগটা কি? যাদের পাঁচের আনসার হয়েছে সবারই আমি দেখলাম, ছয়েরটা কি হবে? ছয় দাগ কি হবে? ছয় দাগ বলছে সব ফুল হয় সুন্দর কোন ফুল নয়। দেখো এটা ফার্স্ট অফ অল আবর্তন হবেই না, তোমরা আবর্তন বলছো, ফুল থেকে ফুলই আছে, তো এখানে উদ্দেশ্য বিধেয় কি চেঞ্জ হয়েছে? হয় নাই। আসল বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে? হয় নাই। তো আবর্তন এটা চান্সই নাই, আবর্তন হওয়ার কোনো সুযোগই নাই ভাই। যারা ক বলছো ক হবে না, সমস্যা নাই, কমেন্ট কাটতে হবে না, বাট হবে না এটা। বাট এটা কি হবে? প্রতিবর্তন। যারা খ বলছো তাদের আনসার সঠিক। ঠিক আছে, দেখো এটা কেন প্রতিবর্তন, এটা দেখো। প্রতিবর্তন হচ্ছে আমরা বলছি প্রতিবর্তনের বিরুদ্ধ পদ হবে। কার বিরুদ্ধ পদ? বিধেয় পদের বিরুদ্ধ পদ। আসল বাক্যের উদ্দেশ্য পদকে বিরুদ্ধ পদ করে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। দেখো নিয়মে এখানে লেখা আছে আশ্রয় প্রতিবর্তনের ক্ষেত্রে, প্রতিবর্তনের ক্ষেত্রে কি নিয়ম লেখা আছে আমাদের, যে আমাদের আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহার করতে হবে। আর আশ্রয় বাক্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে সেম। ঠিক আছে, এবং এখানে আরেকটা কথা লেখা আছে গুণ পরিবর্তন হবে। গুণ পরিবর্তন হবে হচ্ছে অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক থাকলে সিদ্ধান্ত হবে নর্থক, আশ্রয় বাক্য নর্থক থাকলে সিদ্ধান্ত হবে সদর্থক। এবং আরেকটা নিয়ম আছে, চারটা নিয়মই বলে দিচ্ছি। 4 নম্বর নিয়ম হচ্ছে আমাদের বলছে পরিমাণ একই থাকবে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে আশ্রয় বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক, আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ। পরিমাণটা মনে রাখবে, পরিমাণটা কিন্তু অলওয়েজ পরিমাণটা আমাদের একই থাকবে। কিসের ক্ষেত্রে? প্রতিবর্তনের ক্ষেত্রে। ঠিক আছে, ভুল হতেই পারে, এটা সমস্যা না। আমরা নেক্সটে দেখি। দেখো 7, 8, 9 অ্যান্সার করো, তাহলে আমি ক্লাসও শেষ করে দেবো, আর বেশি নেবো না। 7, 8, 9, এই 7, 8, 9 ব্যাখ্যা সহ বলতে হবে। আমি বলে ফেলছি অলরেডি, এখানে কোশ্চেন আমার কয়েকটা বলাই। দেখো এগুলো সব বলা, যে কিছু ছাগল হয় সাদা, যুক্ত বাক্যের প্রতিবর্তনটা কি হবে? দেখো প্রথম আগে যারা ভুল করছো এটা তারা পারবা আই গেস। এ যুক্ত বাক্যের প্রতিবর্তন করলে কোনটা পাবো? এটাও সহজ, আমি বলেই দিছি। এটাও একটু আগে আলোচনায় বলে ফেলছি। দেখো যে কোশ্চেন গুলো আসছে সবগুলো আমি উপরে আলোচনায় বলে ফেলছি, এগুলো এরকমই কোশ্চেন আসবে। তুমি যদি প্রতিবর্তন নিয়ে একটা এমসিকিউ সলভ করো ভালো করে, তুমি দেখো প্রতিবর্তনে বাকি কোশ্চেন আসতে পারবা, যদি একটা কোশ্চেন ভালো করে সলভ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে খুবই সহজ কিন্তু খুবই সিম্পল। তাহলে আমরা দেখতেছি কিছু ছাগল হয় সাদা, এখানে আমাদের প্রতিবর্তন করতে বলছে, তাহলে প্রতিবর্তন করতে বললে আমার কি করতে হবে? এই যে ছাগল, এই ছাগল থেকেই যাবে, মানে এখানে সবকটা আছে তো, এটা দেখে লাভ নেই। আমাকে দেখতে হবে এই যে আমাদের এইটা, মানে সংযোজক, সংযোজক যেটা চেঞ্জ হয় নাই সেটা হবে না, এটা বাদ। সংযোজক দেখো হয় আছে, এটা হয় আছে, এটাও বাদ। তার মানে আমাদের এই দুটার মধ্যে অ্যান্সার হবে হয় খ, না হলে সেটা ঘ হবে। এবং আরেকটা কাজ দেখতে হবে, আমাদের এই সাদা, এটাকে বিরুদ্ধ করলে কি হয়? অসাদা। যে হচ্ছে অসাদাটা নিয়ে আসছে সেই আমাদের অ্যান্সার। দেখো বলছে কিছু ছাগল হয়, এবং কিছু ছাগল হয় এটা হচ্ছে আমাদের আই যুক্ত বাক্য, এটা হচ্ছে আই যুক্ত বাক্য, এবং এটাকে ও যুক্ত বাক্য করতে হবে। তো ও যুক্ত বাক্য তো আমাদের ঘ ছাড়া কেউ নাই ভাই, এটা হবে আমাদের অ্যান্সার ঘ, ও যুক্ত বাক্য। ঠিক আছে, তুমি একটু নিয়মগুলো অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে কেন, নিয়মগুলো যদি অ্যাপ্লাই করতে পারি আমরা তাহলে হবে, খুবই সহজ কিন্তু। হ্যাঁ, এখন সবাই 7 দাগ পারতেছে, এখন সবাই পারবে, দেখছো কত সহজ, একটা সলভ করলে বাকিগুলো পারা যায়। তাহলে এটা আমাদের ঘ হবে, সহজই কিন্তু। 8 দাগ বলো, 8 দাগ। আমাদের 8 দাগ সবাই বলছে গ, বলছে জুনায়েদ, আমাদের আয়াত বলছে খ। দেখো আমাদের বলছে এ যুক্ত বাক্যের পরিবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায় কি? আমরা বলছি এ যুক্ত বাক্যের ক্ষেত্রে পরিবর্তন পাবে হচ্ছে আই, এর ক্ষেত্রে হবে আই, তাহলে এর ক্ষেত্রে আমার আই যুক্ত বাক্য হবে। আর আমরা বলছিলাম ই থাকলে, সরি প্রতিবর্তন, সরি 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 আমি ভুল করছি, আসলে এ যুক্ত বাক্যের প্রতিবর্তন করলে আমাদের ই যুক্ত বাক্য আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আবর্তন, এই ক্ষেত্রে বলে ফেলছি। এ যুক্ত বাক্যের ক্ষেত্রে ই যুক্ত বাক্য। খ হবে এর ক্ষেত্রে আমাদের এ যুক্ত বাক্যের প্রতিবর্তন করলে পাওয়া যাবে হচ্ছে খ। ঠিক আছে, প্রতিবর্তন বলছে, আবর্তন বলে নাই, তো আবেগে আবর্তন দাগাই ফেললে হবে না। আসলে এ থেকে আমাদের আসে কি? এ থেকে ই,
ই এর যুক্তিবাক্য আবর্তন করলে, সরি প্রতিবর্তন করলে এ আসবে, আয়ের করলে ও আসবে, আর ও এর করলে আয় আসবে। তার মানে এই প্রত্যেকটা যুক্তিবাক্যের প্রতিবর্তন হচ্ছে তার ইমিডিয়েটটা, ঠিক আছে, হয় সেটা আগে হয় সেটা পরে, মানে পরিমাণের দিক দিয়ে আর কি। ওকে, ঠিক আছে। 9 দাগটা খেয়াল করি যে প্রতিবর্তনের সিদ্ধান্ত কি বলে। একটু আগে বলছিলাম প্রতিবর্তনের আশ্রয়কে বলবে, এটাকে হচ্ছে আশ্রয় বাক্য, ঠিক আছে, এটা হচ্ছে আশ্রয় বাক্যকে বলে, আশ্রয় বাক্যকে, এটা হচ্ছে আশ্রয় বাক্য যখন প্রতিবর্তনের, তখন আমরা বলবো হচ্ছে প্রতিবর্তনীয়। আর প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলবো প্রতিবর্তিত, ঠিক আছে, প্রতিবর্তিত। আমরা কিন্তু আজকে এমসিকিউ সলভ করছি কোন কোন অধ্যায়ের এমসিকিউ, আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ের এমসিকিউ দেখলাম, তারপরে কোন কোন অধ্যায় দেখছি, তারপর হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় দেখছি, তারপর হচ্ছে ছয় ছয় অধ্যায় দেখছি। তাহলে এই 3টা অধ্যায় দেখো, এই 3টা অধ্যায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা চেষ্টা করছি হচ্ছে আমরা কি যে 3 জাস্ট বেসিক কোন কোশ্চেন গুলো এমসিকিউ আসে ওগুলো নিয়ে আলোচনা করা, তারপর হচ্ছে 4 অধ্যায়ের আমাদের বিধেয়কের কোন কোশ্চেন গুলো আসে, এবং হচ্ছে আমাদের 6 অধ্যায়। দেখো সবচেয়ে বড় অধ্যায় কিন্তু এই 3 এবং হচ্ছে 6, এই 3 আর 6 কিন্তু অনেক বড় একটা অধ্যায়। আমাদের আমাদের ইসমে সিয়াম বলছে আসলে প্রতিবর্তন আবর্তন নিয়ে একটু ক্লাস নিতে। দেখো পরিবর্তন আবর্তন আসলে ক্লাস নিলে 2টা ক্লাস লাগবে, তো আজকে আমি যতটুকু শর্টকাটে বলা যায় আমি এমসিকিউ তে বলে ফেলছি। তবে এখানে জাস্ট তুমি মনে রাখবা প্রতিবর্তন মানে হচ্ছে কি, সহজ জিনিস মনে রাখবা, প্রতিবর্তন এই জিনিসটা যদি চাই তার মানে একটা বিরুদ্ধ পদের কথা মনে রাখবা, জাস্ট বিরুদ্ধ পদ, ঠিক আছে, এই বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদের কথা মনে থাকলে হবে, বিরুদ্ধ পদের কথা মনে থাকলে হবে, মানে মনে করো এখানে বলছে সাদা, তাহলে পরেরটা হবে অসাদা, এবং মানে যদি হ্যাঁ থাকে তাহলে হবে কি, হবে হচ্ছে না, আবার না থাকলেও হবে হ্যাঁ, এই জিনিসটা সংক্ষেপে। নিয়ম খুবই সহজ, একটু দেখবা আমরা যে ক্লাস নিছি, তুমি জাস্ট আলোচনাটা দেখলে আবার একটু মনে পড়বে, আমি বলে ফেলছি ওখানে নিয়মগুলা। আর আবর্তনটা আরো বেশি সহজ, আবর্তন জাস্ট 4টা নিয়ম আছে, মানে এটার আশ্রয় বাক্য যেটা উদ্দেশ্য থাকবে সিদ্ধান্তকে সে বিধেয় হবে, আর আশ্রয় বাক্য যে হচ্ছে বিধেয় থাকবে সিদ্ধান্তকে সে উদ্দেশ্য হবে, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে আজকের মতো তোমাদের সুপার 60 ক্লাসের যুক্তিবিদ্যা ক্লাস আমি শেষ করলাম। এরপরে যদি আমাদের পেজে কখনো আমরা ফ্রি ক্লাস নিই তাহলে তো দেখা হবে। আর যারা 25-এর আছে তাদের সাথে কিন্তু আমাদের দেখা হচ্ছে খুব দ্রুতই, তাদের র্যাপিড ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, তো সেখানে র্যাপিড ব্যাচে কিন্তু যুক্তিবিদ্যার উপর আমি ক্লাস নিব, আবার সেখানে দেখা হবে যারা ভর্তি হয়ে গেছে আমাদের সাথে ইতিমধ্যে। আর এখানে অনেকে আমাদের ক্লাস করছে যারা আমাদের অ্যাডভান্স ব্যাচে এবং গোল্ডেন ব্যাচে ছিলাম, তো ঠিক আছে, আবার কখনো আমাদের ফ্রি ক্লাস হলে দেখা হবে, এবং যারা ভর্তি হয়ে গেছে তাদের সাথে তো ভালোভাবেই দেখা হচ্ছে অনেকগুলো ক্লাসে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।